বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লোহিত সাগরে ভারতগামী তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হানা। জানিয়ে দেব এখনই হামাসের স্থায়ী যুদ্ধবিরতি চাইছে ইসরায়েল। আরো জানিয়ে দেব মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভে যে বার্তা দিচ্ছে। এদিকে জানিয়ে দেব ইসরায়েল পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা নষ্ট হলো যেভাবে। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন, বলছে অ্যান্টনি ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। লোহিত সাগরে ভারতগামী তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হানা। লোহিত সাগরে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতগামী তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসিরা। তাদের ক্ষেপণাস্ত্রটি যে ট্যাঙ্কারের উপর পড়ছে সেটি গুজরাটে যাওয়ার কথা ছিল। নাবিক জানিয়েছে ক্ষেপণাস্ত্র হানা তেল ট্যাঙ্কারটি বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতগামী তেলবাহী জাহাজটি ব্রিটেনের তৈরি। ব্রিটেনেরই মালিকরাই ছিল ওই জাহাজের উপর, তবে সম্প্রতি তা বিক্রি করে দেওয়া হয়েছে। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী বর্তমান এই তেলবাহী জাহাজের মালিক পূর্ব আফ্রিকার দেশ সেসেলস। জাহাজটি তেল পরিবহনের কাজে ব্যবহার করছিল রাশিয়া। সেখান থেকেই লোহিত সাগর হয়ে গুজরাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। গন্তব্য ছিল গুজরাটের বন্দর শহর বাডিনার। ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধে পক্ষ নিয়ে ফিলিস্তিন সমর্থন করছে ইরান এবং তার বন্ধু দেশগুলো। ইয়েমেনের সশস্ত্র গ্রুপ হাউসিরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনদের সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে। লোহিত সাগর এলাকায় গত কয়েক মাস ধরে তাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোকে। হাউসিদের বক্তব্য, ইসরায়েল এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতে দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত যে কোনো জাহাজকেই লোহিত সাগর এডেন উপসাগরের মতো এলাকায় তাদের টার্গেট। শনিবার সকালে হাউসিদের মুখপাত্র জানিয়েছে লোহিত সাগরে যে তেলের ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে তাতে পানামার পতাকা ছিল। জাহাজটি ব্রিটিশদের, যদিও ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বাহিনী জানায় জাহাজটি আগে ব্রিটিশদের থাকলেও বর্তমানে তার মালিকানা পূর্ব আফ্রিকার দেশের। গত নভেম্বর থেকে হাউসিদের আক্রমণের ভয় লোহিত সাগর এলাকায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটছে। ভয় নাবিকরা বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হচ্ছেন। অভিযোগ, ইসরায়েলি জাহাজের পরিবর্তনে যে কোনো পণ্যবাহী জাহাজের দিকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। নির্বিচারে চলছে আক্রমণ। শনিবার ভারতগামী জাহাজ সেই আক্রমণ শিকার হলো। এখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায়। ইসরায়েল এখন গাজার যুদ্ধে কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষায় ওয়াল নিউজ আউটলেটকে বলেছে, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোন সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বললেন, তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস থেকে শুরু করেই স্থায়ী যুদ্ধবিরতির কথা বলে আসছে। তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার অধিকার দাবি করছে। ইসরায়েল এই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি যে আমরা আন্তরিক আলোচনার ফিরিয়ে আনার জন্য হামাসকে পর্যাপ্ত সুযোগ দিয়েছে। আমরা আশা করছি তারা বুঝতে পারবে যে আমরা যে চুক্তির ব্যাপারে আন্তরিক, আমরা সত্যিই আন্তরিক। তাদের বোঝা দরকার যে যদি প্রথম পর্যায়ে বাস্তবায়িত হয় তবে আমরা পরবর্তী পর্যায়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যুদ্ধের অবসান ঘটাতে পারব। তবে অপর এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা শনিবার সন্ধ্যায় বলেন, ইসরায়েল যুদ্ধ অবসান রাজি নয়, এর বিপরীতে খবর মিথ্যা। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার গাজায় আটক 2 ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই। ইসরায়েল এসব ভিডিওকে মর্মান্তিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করছেন। এবারের ভিডিওতে যে 2 ব্যক্তি দেখা যায় তারা হলেন কেইল সাইকেল এবং ওমরি মিরান। তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায়। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় কথা বলেন। মিরানকে 7 অক্টোবর হামাসের অভিযানের সময় তাদের নাহাল ওজের এলাকা থেকে স্ত্রী ও 2 মেয়ের সামনে থেকে তাদের বাড়ি থেকে বন্দী করা হয়। তিনি বলেন, আমি হামাসের হাতে 202 দিন ধরে বন্দী রয়েছে। এখানকার পরিস্থিতি অপ্রীতিকর, কঠিন এবং অনেক বোমা রয়েছে। ভিডিওটি চলতি সপ্তাহে গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, আমরা এখান থেকে যাতে নিরাপদ এবং স্বাস্থ্যকরভাবে বের হতে পারে সেজন্য চুক্তি করায় এটাই সময়। বিক্ষোভ অব্যাহত রাখুন যাতে এখনই চুক্তি হয়। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভের যে বার্তা দিচ্ছে,
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল হয়ে উঠছে। চলমান এই বিক্ষোভ ওয়াশিংটনের ইসরায়েল নীতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যকার প্রজন্মগত পার্থক্য তুলে ধরছে। দেশজুড়ে আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় রাজনীতি ও কলেজ প্রশাসনদের চ্যালেঞ্জ জানাতে চাইছে বলে মত বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান তরুণ প্রজন্ম তাদের আগের প্রজন্মের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল। দুই প্রজন্মের এই মতবিরোধ 81 বছর বয়সী ডেমোক্রেটিক নেতা জো বাইডেন পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনার ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ইসরায়েল এতদিন ওয়াশিংটনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন পেয়েছে তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ওয়াশো বলেন, ইসরায়েলের ইস্যুতে এরই মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে প্রজন্মগত মতপার্থক্য প্রমাণ দেখতে পেয়েছি। চলমান আন্দোলনের মধ্য দিয়ে এই প্রজন্মগত পার্থক্য আরো প্রকট হয়েছে, আর এটি ডেমোক্রেটদের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা হতে চলছে। নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গত সপ্তাহের অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন। বিক্ষোভ দমনে কলেজ প্রশাসন পুলিশ ডাকার পর থেকে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শাস্তির মুখে পড়ছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রধান দাবি তাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অর্থ যেন ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক এবং সংস্থার কাজে না যায়। বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ সংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করার দাবি করছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক হোয়াইট হাউস ও ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর অভিযোগ ইহুদি বিদ্বেষ ইন্ধন দিচ্ছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। তবে এই অভিযোগ শিক্ষার্থীদের নাকচ করে দিয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ইমান আবদেল হাদি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন না আসায় তরুণ প্রজন্মে ক্রমেই হতাশ হয়ে পড়ছে। পুনরায় প্রজন্মের প্রতি তাদের অসন্তোষ রয়েছে। ইসরায়েল পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা নষ্ট হলো যেভাবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 22 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখেন। তার এই সফর অবাক করেছে অনেককেই। এই তালিকায় রয়েছে এমন অনেক পক্ষ যারা চান না রাইসি আসলেই সফরে যাক। বিস্মিত হয়েছেন পাকিস্তানেরও অনেকেও। পাকিস্তান ও ইরান প্রতিবেশী দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি মুখোমুখি অবস্থায় যায় তেহরান ও ইসলামাবাদ। চলতি বছরের শুরুর দিকে একে অপরের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি বিমান হামলা চালায় দুই দেশ। এতে এক নজরবিহীন পরিস্থিতি দেখা যায়। গত 17 জানুয়ারি পাকিস্তানের প্রথম বিমান হামলা চালায় তেহরান। পাকিস্তানে অবস্থান করা ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠী জাইশ আল আদলের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি। হামলার 2 শিশু নিহত এবং 3 জন আহত হয় বলে দাবি করছে ইসলামাবাদ। পরে ইরানে বেলুচ বিচ্ছিন্নবাদীদের লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নিহত হয় 9 জন। ঘটনার পর অল্প সময়ের জন্য পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থবির ছিল। পরে তা আবার স্বাভাবিক হয়েছে। এর কয়েক মাস পরেই ইসলামাবাদ ও লাহোর ও করাচি সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট। তার সফরে আগে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম দেওয়া হয়েছে ইরান অ্যাভিনিউ। এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে আসছে, তা হলো সম্প্রতি একটি গুঞ্জন বাড়ছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছে পাকিস্তান সরকার। এই গুঞ্জনে যদি সত্য হয় তাহলে রাইসি পাকিস্তান সফরে তার ওপর কি প্রভাব ফেলবে? সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। দুই দেশের যুক্তরাষ্ট্র মিত্র। জ্বালানি তেল সমৃদ্ধ সৌদি আরব থেকে বড় বিনিয়োগ পেতে মরিয়া ইসলামাবাদ। পাকিস্তানের 25 লাখ জনগণ সৌদি আরবে কাজ করেন। তাদের পাঠানো অর্থ পাকিস্তানের নড়বড়ে অর্থনীতি টিকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরদিকে তেহরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। এর লক্ষ্যে এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ধরে রাখা আরেকটি লক্ষ্য দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি। ইব্রাহিম রাইসির আশা পাকিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্য বেড়ে বছরের $1000 কোটি হবে। এছাড়া পাকিস্তানের অন্তত 10 থেকে 15% বাসিন্দা শিয়া সম্প্রদায়ের। তাদের বড় একটি অংশ প্রতি বছর ধর্মীয় আচার পালনে ইরানে যায়। পাকিস্তান ও ইরানের মধ্যে আরেকটি মিল রয়েছে, তা হলো বর্তমান পরিস্থিতিতে দুই দেশের ইসরায়েলের সমালোচক। রাইসি পাকিস্তান সফরের শেষে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। লক্ষ্য ইসরায়েল দুঃসাহসিকতা ও প্রতিবেশীর বিরুদ্ধে দেশটির অবৈধ তৎপরতা বন্ধ করা। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন, বলছে অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন। অভিযোগ নয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে, এমন দাবি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 3 দিনের চীন সফরের শেষের দিকে গত শুক্রবার বেইজিংয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর কাউলি আউটডোকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন অ্যান্টনি ব্লিংকেন। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন অ্যান্টনি ব্লিংকেন। নানা বিষয় দ্বিপাক্ষীয় সম্পর্ক চলমান টানাপোড়েনের মধ্যে চীন সফরে গিয়েছেন তিনি। অ্যান্টনি ব্লিংকেন জানায়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তখন 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন যাতে হস্তক্ষেপের প্রভাব বিস্তার করার চেষ্টা না চালায় এমন বার্তা শিখে দিয়েছিলেন জো বাইডেন। সে সময় জিনপিং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল চীনের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হবে না। শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আসন্ন মার্কিন নির্বাচনের প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। এ সংক্রান্ত প্রমাণ ওয়াশিংটনের হাতে আসছে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমাদের নির্বাচনে চীনের যে কোনো হস্তক্ষেপের বিষয়ে আমরা খুবই সতর্কতার সঙ্গে নজর রাখছি। এটা আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য, সেই বার্তা আমি দিয়েছি। তবে চীনের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা হস্তক্ষেপ করে না, কারণ অন্য কোনো দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতি বেইজিং সব সময় মেনে চলে।